সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজ ৪৬তম বিসিএস প্রিলিমিনারির গাণিতিক যুক্তি অংশের ১৫টি প্রশ্নের সমাধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আশা করি যারা নবাগত অর্থাৎ বিসিএস প্রথমবার দিতে যাচ্ছেন তাদের জন্য বেশ উপকারে আসবে আজকের এই আলোচনা এবং এই ক্লাস। তো আসুন আমরা দেখি প্রথমে কি রয়েছে। ১ নম্বর প্রশ্ন, নিচের কোনটি 2/3 থেকে বড়? এই প্রশ্নটির উত্তর খুব সহজেই পরীক্ষার হলে দেওয়া সম্ভব, কারণ এখানে 2/3 এর কথা বলেছে। আসলে 2/3 আর 8/12 এক জিনিস। 8/12 এক জিনিস। এখন প্রশ্ন করতে পারেন যে 8/12 কেন নিলাম? কারণ এখানে প্রশ্ন করছে 2/3, লব হচ্ছে 2, আর খেয়াল করেন গ অপশনে আছে 8/11। তো আমরা সন্দেহ করতেছি যে 8/11 এইটা উত্তর হতে পারে। আগে সেটা যাচাই করি। তো 8/12 আর 8/11 যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আমরা একটা যুক্তি এখানে প্রয়োগ করতে পারি যে দুটি ভগ্নাংশের লব যদি সমান হয়, হর যার ছোট সে বড়। এই হিসেবে কিন্তু 8/11 বড় হবে। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ। নেক্সট কোশ্চেনে চলে যাই। ২ নম্বর প্রশ্ন, শতকরা 5 টাকা মুনাফায় 400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? তো এটা জাস্ট একটা ফর্মুলা ভিত্তিক প্রশ্ন। এখানে আমরা জানি c is equal to p into 1 plus r whole to the power n। এই ফর্মুলায় যদি আমরা মান বসিয়ে দেই, যেখানে p এর মান অর্থাৎ মূলধন হচ্ছে 400 টাকা, সুদের হার r is equal to 5% আর n হচ্ছে 2 বছর, ফলে n এর মান 2। মান বসালে আমরা খেয়াল করলাম যে এই প্রশ্নের উত্তর 441 আসতেছে। কোনো জটিল হিসাব এখানে নাই, সুতরাং আমরা 441 যেহেতু খ অপশনে আছে, আমরা খ কে উত্তর হিসেবে উপস্থাপন করতে পারি। নেক্সট কোশ্চেন, 3 নম্বর প্রশ্ন। এখানে বলছে যে 100 থেকে বড় দুটি পূর্ণ সংখ্যার সমষ্টি 300 হলে সংখ্যা দুটির অনুপাত কত হবে? তো আমরা কিন্তু জানি যে সংখ্যা দুইটার সমষ্টি 300, ওই সংখ্যা দুইটার অনুপাত রাশির সমষ্টি হবে এই 300-র উৎপাদক বা গুণনীয়। এই বিবেচনায় আমরা খ এবং ঘ এই দুইটাকে উত্তর হতে বাদ দিতে পারি। কেন বাদ দিতে পারি? কারণ 2 আর 5-এর যোগফল হচ্ছে 7। এই 7 কিন্তু 300-র উৎপাদক নয়, অতএব খ উত্তর হতে পারে না। ঠিক একইভাবে 3 আর 5 যদি যোগ করি, তাহলে উত্তর হিসেবে আমরা পাবো 8। এই 8 কিন্তু 300-র উৎপাদক নয়। তাহলে খ আর ঘ কে বাদ দিলে ক এবং গ এই দুইটা থেকে একটা উত্তর হবে। তো ক কেও আমরা আলোচনায় রাখবো না, কারণ ক অনুপাত রাশি 1 আর 9, ব্যাপক পার্থক্য এখানে। এই অনুপাতটা যদি আমরা যাচাই করতে যাই, দেখা যাবে যে একটি সংখ্যা 100 থেকে ছোট হয়ে গেছে। সেই হিসেবে আমরা যদি 2:3 কে যাচাই করি, 2 আর 3-এর যোগফল হচ্ছে 5। এই 5 কিন্তু 300-র উৎপাদক। এই 5 আছে 300-এর উৎপাদক। আর সেই ক্ষেত্রে সংখ্যা দুইটা হবে 2/5 গুণ 300। তো দেখা যাচ্ছে যে একটি সংখ্যা হচ্ছে 120 আর অপর সংখ্যাটা হচ্ছে 3/5 এর অর্থ গুণ 300। তাহলে এই ক্ষেত্রে 180 আসে, যা বাস্তবসম্মত, অর্থাৎ প্রদত্ত শর্ত মোতাবেক 120 এবং 180 গ্রহণযোগ্য। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর গ, অনুপাত 2:3। পরবর্তী কোশ্চেন, এইটা অসমতার একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমি মনে করি ব্র্যাকেট দেখে উত্তর দেওয়া যায়। আপনারা যদি বাসার্স কম্পিটিটিভ বেসিক ম্যাথ বইটি পড়তেন অথবা আমার কোনো লেকচার পেতেন, তাহলে আপনারা এই প্রশ্নের উত্তর দেখা মাত্রই উত্তর দিতে পারতেন। কেননা যখন এই অসমতা চিহ্ন দিকে খেয়াল করেন, লেস দেন অর ইকুয়াল টু, হ্যাঁ এখানে আছে লেস দেন অর ইকুয়াল টু, এই চিহ্ন দিয়ে প্রশ্ন আসে, তখন
এই জাতীয় অসমতার সমাধান এক সেট হয় এবং সেটা থার্ড ব্র্যাকেট দিয়ে উত্তর পরিবেশন করা হয়। তো আমরা দেখতে পাচ্ছি ক অপশনে শুধু থার্ড ব্র্যাকেট আছে, শুরু এবং শেষে থার্ড ব্র্যাকেট আছে গ অপশনে, অতএব এই প্রশ্নের সঠিক উত্তর গ। পরবর্তী প্রশ্নে চলে যাই। আর এই জাতীয় প্রশ্নের উত্তর সাবলীলভাবে খুব সহজে কিভাবে দেওয়া যায় সেটা জানার জন্য আপনারা আমার ভিডিও লেকচার ইউটিউব থেকে দেখতে পারেন। আবার বাসাস কম্পিটিটিভ বেসিক ম্যাথ জোনে একদম পরিষ্কারভাবে বিভিন্ন যুক্তি তর্ক সহকারে উপস্থাপন করা আছে, আশা করি আপনারা দেখে নেবেন। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 5 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে মান নির্ণয়ের একটি প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার সমান 2 দেওয়া আছে, আর x y এখানে x y ইজ ইকুয়াল টু আসছে, এখানে আসলে হবে প্লাস চিহ্ন, হ্যাঁ প্লাস চিহ্ন প্লাস। তাহলে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জাস্ট আমরা তিনটা হোল স্কয়ারের ফর্মুলা অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার 3 বার প্রয়োগ করে দেখা যায় যে উত্তর 14 আসতেছে, যা ঘ অপশনে আছে। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর ঘ। এখানে আমি আর কোনো হিসাব নিকাশ দেখালাম না, এখানে দেখানোই আছে, আপনারা কাইন্ডলি একটু প্র্যাকটিস করবেন, কারণ এই জাতীয় প্রশ্ন সহজ হলেও যেহেতু একটু বড়, তাহলে প্র্যাকটিস না থাকলে পরে সময় নষ্ট হয়। নেক্সট কোশ্চেন, প্রশ্ন 6। এখানে বলছে 1 থেকে 100 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে আমরা স্ক্রিন থেকে দেখতে পাচ্ছি যে 1 থেকে 1000 এর মধ্যে 30 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাগুলোর একটা ধারা আছে, যার প্রথম পদ 30 এবং শেষ পদ 990। এখান থেকে আমরা যদি শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ সাধারণত যোগ 1 অর্থাৎ পদ সংখ্যা বের করার ফর্মুলা প্রয়োগ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 33টা প্রশ্ন অর্থাৎ 33টা সংখ্যা রয়েছে যারা 30 দ্বারা নিঃশেষে বিভাজ্য। কিন্তু 1 থেকে 1000 এর মধ্যে 16 এবং 30 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যা বের করতে গেলে আমরা 16 আর 30 এর লসাগু 240 নির্ণয় করি, আর এই 240 এর গুণিতক গুলো 480, 720 এবং 960, অর্থাৎ 4টি সংখ্যা রয়েছে। সুতরাং আমরা বুঝতে পারতেছি যে 33 থেকে যদি আমরা 4 বিয়োগ করে দেই তাহলে 29 পাবো। এই 29 হচ্ছে এই প্রশ্নের উত্তর। কিন্তু দুঃখের বিষয় 46 BCS প্রিলিমিনারির এই প্রশ্নের কোনো সঠিক উত্তর অপশনগুলোর মধ্যে নেই, অতএব কোনো উত্তর দেওয়া যাবে না। নেক্সট কোশ্চেন, এখানে একটি সরল সহজ সমীকরণ রয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারতেছি, যদি আমরা খেয়াল করেন এই 1 নং সমীকরণ এখানে সমাধান করাই আছে, কিন্তু আমি সমাধান করতে বলতেছি না। আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব যে পরীক্ষা হলে কিন্তু অঙ্ক না করেই উত্তর দেওয়া যেত। কিভাবে? যে আমরা জোড় বিজোড় তত্ত্ব থেকে জানি যে একটি জোড় সংখ্যা আর একটা বিজোড় সংখ্যা যদি যোগ করা হয়, হ্যাঁ, তাহলে রেজাল্ট কিন্তু বিজোড় হয়। তো সেই হিসাবে আমরা যদি এই 1 নম্বর সমীকরণের দিকে একটু তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি 3x - y ইজ ইকুয়াল টু 3। 3 কিন্তু বিজোড়, যেহেতু 3 বিজোড় তার মানে y এবং 3x এদের মধ্যে কেউ না কেউ জোড়। তাহলে আমরা যদি ধরে নিই y জোড়, তাহলে কিন্তু 3x বিজোড়, দ্যাট ইজ x বিজোড়। তাহলে আমরা সিদ্ধান্ত পেয়ে গিয়েছি যে এই সমীকরণে y এর মান জোড় আর x এর মান বিজোড়। তো এই x এর মান বিজোড়, y এর মান জোড়, এই বৈশিষ্ট্য অনুসারে আমরা দেখতে পাচ্ছি এটা ঘ অপশনেই আছে। ঘ বিজোড় 3 আর 6 হচ্ছে জোড়। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর ঘ। এইভাবে আপনারা কিন্তু পরীক্ষার হলে প্রশ্নের সমাধান না করে উত্তর দিতে পারতেন। তারপরে আমি বিস্তারিত সমাধান দিয়েছি, আপনারা দেখে নেবেন। পরবর্তী প্রশ্ন, এখানে সূচকের একটি প্রশ্ন আছে। প্রশ্নটা অনেক সহজ। এখানে লেখা আছে হাফ ইন্টু 2 টু দ্য পাওয়ার x - 3 + 1 = 5। এই 1 কে ডান পাশে নিয়ে গেলে 5 4 এ পরিণত হয়, আর বাম পাশ থেকে 2 4 এর সাথে এসে গুণ হলে 8 হয়। দ্যাট ইজ 2 টু দ্য পাওয়ার x - 3 = 2 টু দ্য পাওয়ার 3, কারণ 8 কে আমরা লিখতে পারি 2 টু দ্য পাওয়ার 3 হিসেবে। সেই হিসেবে আমরা x এর মান 6 পাই। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর 6। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন 9, লগের একটি প্রশ্ন। এই প্রশ্নটা কিছুটা চ্যালেঞ্জ রয়েছে, এই জন্য আমি মনে করি এটা করে উত্তর দিতে হবে। যদি আমরা এই প্রশ্নটি করতে চাই তাহলে এইভাবে করব। আমরা লিখব log
রুট ওভার 8 টু দা পাওয়ার এক্স, আসলে এখানে ব্র্যাকেট দিয়ে হোল টু দা পাওয়ার এক্স লিখলে পরে ভালো হতো, ইজ ইকুয়াল টু 3 পূর্ণ 1/3। এটাকে আমরা ভেঙে লিখতে পারি 10/3। এখন আমরা যদি লগের সূত্র প্রয়োগ করি, আমরা জানি লগ যখন উঠে যাবে, লগ থাকবে না, তখন ভিত্তি √8 যেখানে আছে সেখানেই থাকবে, ভিত্তির কোনো পরিবর্তন হয় না। কিন্তু ডান পাশ থেকে কোয়ান্টিটিটা সূচক বা পাওয়ার হিসেবে চলে আসবে, আর ডান পাশে যেখানে 10/3 ছিল সেখানে √8 এর যে আগের পাওয়ার এক্স ছিল সেই এক্সটা ডানে চলে যাবে। এবার আমরা যদি x ইজ ইকুয়াল টু x কে বাম পাশে নিয়ে আসি, তাহলে 8 এর রুট উঠে দিলে পরে লেখা যায় 8 টু দা পাওয়ার হাফ। আর যেহেতু আগেই থেকে পাওয়ার আছে 10/3, তাহলে 10/3 সাথে হাফের যদি আমরা গুণ করি তাহলে পরে লিখতে হবে 8 টু দা পাওয়ার 5/3, কারণ 2 দিয়ে 10 কে কাটলে 5 আসে, 5/3। আর 8 কে কিন্তু আমরা লিখতে পারি 2 টু দা পাওয়ার 3, আর আগের পাওয়ার 5/3 কিন্তু গুণ হবে, কারণ আমরা জানি যে সূচকের উপর যদি সূচক থাকে ব্র্যাকেট উঠে গেলে এই ভিতরের সূচক আর বাইরের সূচক গুণ হয়। সুতরাং আমরা এখন লিখতে পারি 2 টু দা পাওয়ার 5, আর আমরা জানি 2 টু দা পাওয়ার 5 হচ্ছে 32। আমরা খেয়াল করছি ক অপশনে এই 32 রয়েছে, অতএব এই প্রশ্নের সঠিক উত্তর ক। নেক্সট কোশ্চেন, প্রশ্ন 10, একটি ত্রিভুজের দুটি কোণের মান যথাক্রমে 28 ডিগ্রি ও 62 ডিগ্রি। এই ত্রিভুজটি কি ধরনের বলতে হবে। এটি খুবই সহজ প্রশ্ন, কারণ আমরা খেয়াল করছি যে 28 ডিগ্রি আর 62 ডিগ্রিকে যদি যোগ করা হয়, এটা হচ্ছে ওই ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুইটা, তাহলে আসবে 90 ডিগ্রি। 90 ডিগ্রি, হ্যাঁ 90। তো 90, দুইটি সূক্ষ্ম কোণের মান 90, অর্থাৎ অপর কোণটিও 90 ডিগ্রি, অর্থাৎ এটা সমকোণী ত্রিভুজ। অতএব এই প্রশ্নের সঠিক উত্তর হবে খ। পরবর্তী প্রশ্ন, 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত। এইখানে কিন্তু একটা প্যাচ দিয়েছে, অর্থাৎ 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্ত। তো বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্ত মানেই হচ্ছে বৃত্ত অন্তর্লিখিত বর্গক্ষেত্র, আর আমরা জানি বৃত্ত অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ওই বৃত্তের ব্যাসের সমান। ছবি আঁকলে এরকম একটা ছবি আসবে, অর্থাৎ বৃত্তের মধ্যে বর্গক্ষেত্র অন্তর্লিখিত হবে, যদিও এখানে ভাষাটা ব্যবহার করেছে বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল। সুতরাং আপনারা এই বিষয়টা একটু দেখবেন, এরকম একটা প্রশ্ন কিন্তু 35 নং বিসিএস পরীক্ষায় এসেছিল। তাহলে কর্ণ আর ব্যাস সমান, তাই না। তাহলে এখানে বলতেছে বর্গক্ষেত্রের বাহু হচ্ছে 4। তো আমরা জানি যে বাহুকে যদি √2 দ্বারা গুণ করা যায় তাহলে কর্ণ পাওয়া যায়। তাহলে কর্ণ ইজ ইকুয়াল টু বাহু 4 আর তার সাথে √2 গুণ করতে হবে, এটা হচ্ছে কর্ণ। এখন বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য বৃত্তের ব্যাসার্ধ আমাদের প্রয়োজন, কিন্তু কর্ণ আর ব্যাস সমান, তার মানে আমরা বলতে পারি যে ব্যাস সমান সমান 4√2। তাহলে ব্যাসার্ধ সমান এই 4√2 কে আমরা 2 দিয়ে ভাগ দিতে পারি, তাহলে পাবো 2√2। আর ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে আমরা সবাই জানি ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার। তো আর এর মান তো এখানে 2√2, তো 2√2 একবারে এর ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দিলাম, তাহলে পাই ইন্টু 2 কে স্কয়ার করলে হয় 4 আর √2 কে স্কয়ার করলে হয় 2, তার মানে 4 দুগুণে 8, 8 পাই বর্গ সেন্টিমিটার। আমরা খেয়াল করছি ক অপশনে এই উত্তরটি রয়েছে, অতএব সঠিক উত্তর ক। পরবর্তী প্রশ্ন, কনিক শব্দটির অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত। খুবই সহজ প্রশ্ন। আমরা জানি কোন শব্দ গঠনে যদি n সংখ্যক বর্ণ ব্যবহৃত হয় তাহলে তার বিন্যাস হয় ফ্যাক্টোরিয়াল n। সেই হিসেবে কনিক শব্দটিতে লক্ষ্য করেন 5টি বর্ণ, 1 2 3 4 5, 5টি বর্ণ আছে, সেই হিসেবে এর বিন্যাস সংখ্যা হবে ফ্যাক্টোরিয়াল 5। কিন্তু একই বর্ণ দেখেন 2টা c আছে, তাই ফ্যাক্টোরিয়াল 2 ভাগ আকারে চলে আসবে। আর ফ্যাক্টোরিয়াল 5 বলতে বোঝায় 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল, যা হচ্ছে 120।
আর ফ্যাক্টরিয়াল 2 এর মান 2, তাহলে 120 কে 2 দিয়ে ভাগ করলে 60 আসবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর 60। আমরা দেখতে পাচ্ছি গ অপশনে 60 রয়েছে, অতএব সঠিক উত্তর গ। নেক্সট কোশ্চেন, একটি সিলিন্ডারের বৃত্তাকার তলের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, অর্থাৎ ব্যাসার্ধ আর এর মান 2 সেন্টিমিটার, আবার উচ্চতা দেওয়া আছে এই যে 6 সেন্টিমিটার, এটা এইচ এর মান, আর এখানে ব্যাসার্ধ 2 দেওয়া আছে, এটা আর এর মান। হ্যাঁ, আর এর মান। এখন আমরা যদি ফর্মুলাটা আমাদের মুখস্থ থাকে, আমরা জানি যে বেলুনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 2 পাই r ইন্টু r প্লাস এইচ। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বেলুনের সমস্ত যে প্যারামিটার, যে পরিমাপগুলো আছে তা আপনারা সূত্র আকারে দেখতে পাচ্ছেন। তাহলে এখন আমরা যদি এই ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র যে 2 পাই r ইন্টু r প্লাস এইচ, তাই না, 2 পাই r ইন্টু r প্লাস এইচ, এইখানে যদি আমরা মান বসিয়ে দেই তাহলে 2 পাই এর মান তো বসানোর প্রয়োজন নেই, প্রত্যেকটা অপশনে পাই আছে। আর হচ্ছে 2 সেন্টিমিটার, আর 2 প্লাস 6 সমান সমান 4 পাই, আর 6 2 8, তাহলে 4 8 32 পাই একক হবে বর্গ সেন্টিমিটার। আমরা খেয়াল করলাম যে এই 32 পাই খ অপশনে রয়েছে, অতএব এই প্রশ্নের সঠিক উত্তর খ। পরবর্তী প্রশ্ন, এখানে সেট অধ্যায় থেকে একটি প্রশ্ন আসছে। এ এমন একটি সেট যে সেটের সদস্যরা হবে 5 এবং 7 এর গুণিতক, 5 এবং 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তবে 150 থেকে বড় নয়। তো আমরা জানি 5 আর 7 এর লসাগু, তাদের গুণফল, তাহলে 35। আর 35 এর উৎপাদকগুলো গুণনীয় গুণিতকগুলো, 35 এর গুণিতকগুলো হচ্ছে 35, 70, 105 এবং 140। তার মানে এ সেটকে যদি আমরা তালিকা পদ্ধতিতে লিখতে চাই, তালিকা পদ্ধতি, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 35, 70, 105 এবং 140 কে লিখবো। তাহলে আমরা খেয়াল করলাম এ এমন একটা সেট যার সদস্য সংখ্যা 4, অতএব পি অফ এর সদস্য, পি অফ এর সদস্য সংখ্যা হবে ওই এ সেটটির উপসেট সংখ্যা 2 টু দা পাওয়ার n, এখানে n এর মান হচ্ছে 4, তাহলে 2 টু দা পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 16। আমরা খেয়াল করলাম ঘ অপশনে 16 রয়েছে, অতএব প্রশ্নটির সঠিক উত্তর ঘ। এবার 15তম প্রশ্ন, একটি ঝুড়িতে 5টি লাল, 10টি সাদা এবং 20টি কালো বল আছে। দৈব চয়নের মাধ্যমে একটি বল তুলে নেওয়া হলে বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? ভাষাটা একটু খেয়াল করেন, বলছে সাদা না হওয়ার সম্ভাবনা কত। তো সাদা না হওয়ার সম্ভাবনা মানেই কিন্তু বলটি কালো অথবা লাল হওয়ার সম্ভাবনা কত। তো আমরা জানি যেহেতু একটা বল তোলা হচ্ছে, এখানে সমাবেশের কোনো সুযোগ আমরা ব্যবহার করব না, তাতে সময় নষ্ট হবে। আমরা কালো আর লাল মিলে কয়টা আছে? কালো আছে, লাল আছে 5টি, আর কালো আছে 20টি, তার মানে 25টি। আর মোট বল সংখ্যা হচ্ছে 5, 10 আর 20, তাহলে 35টি। তাহলে আমরা খেয়াল করলাম যে অনুকূলের গঠন সংখ্যা, অর্থাৎ সাদা না হওয়ার সম্ভাবনা অর্থাৎ কালো বা লাল হওয়া, তাহলে উপরে যাবে 25টি, আর মোট বল হচ্ছে 35টি। যদি 5 দিয়ে কেটে দেই, 5 5 25, আর 5 7 35, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 5/7, যা ক অপশনে রয়েছে। অতএব আমরা ক বৃত্ত ভরাট করলাম এবং আমরা এই প্রশ্নের সঠিক উত্তর খুব সাবলীলভাবে, খুব দ্রুততম সময় দিতে পারলাম। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আপনাদের জন্য আজকে আমি 46তম বিসিএস প্রিলিমিনারির 15টি গাণিতিক যুক্তির প্রশ্ন উপস্থাপন করলাম। আমার মনে হয় আপনারা এই সহজ পদ্ধতিটা খেয়াল করেছেন যে কিভাবে খুব দ্রুততম সময়ে উত্তর দেওয়া যায়। এইভাবে আপনারা যদি উত্তর দিতে পারেন পরীক্ষার হলে, তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন, সময় বাঁচাতে পারবেন। আর পূর্ণাঙ্গ সমাধান কিন্তু ছিল, তারপরে যদি পূর্ণাঙ্গ সমাধান প্রয়োজন হয় কারো, আমাকে মেসেজ করবেন, আমি আপনাদেরকে 2-1টা
প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধান আমি দেইনি, দিয়ে দেব। আর বাসার্স কম্পিটিটিভ বেসিক ম্যাথ জোন বইটি যদি আপনারা দেখেন, যদি সংগ্রহে থাকে, আপনারা দেখবেন অন্যান্য বই থেকে এটি আলাদা। অনেক নতুন আইটেম আছে, নতুন থিওরি আছে, যা আপনার কাজকে অনেক সহজ করে দিবে। তো এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সফলতা কামনা করে শেষ করছি। আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।